আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্যতিক্রম একটা কিছু নিয়ে আইছি। যেমন আজকে আমার যে বাইকটা আছে, আমি যে বাইকটা ব্যবহার করি, ওই বাইকটার একটা রিভিউ নিয়ে আইছি। বাইকটার রিভিউ নিয়ে হওয়ার কারণ হচ্ছে যে, বাইকটা আমি প্রায় ৩ মাস হইছে কিনছি। ৩ মাসের মধ্যে এটায় কি, কি লাগছে, কি, কি সমস্যা হইছে আর কি, কি ভালো দিক পাইছি, এই জিনিসটা জানানোর জন্য। যেমন হচ্ছে, এই বাইকটা আমি নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড। বাইকটা আমি নতুন নেই নাই। বাইকটা নেওয়ার পর কিছু ভালো দিক পাইছি, কিছু খারাপ দিক পাইছি। আমি আগে খারাপ দিকটাই বলি, ভালো দিকটা পরে আসি। এখন নেওয়ার পর এটার মধ্যে মেন সমস্যাগুলো কি করছে প্রথম অবস্থায়, বাইকটা নেওয়ার 3 দিন পর এই যে সাসপেনশন, ঠিক এই জায়গাটা, এই জায়গা দিয়ে তেল তেল বের হয়, আর এই জায়গার মধ্যে যে এইখানে আইসা ময়লা জমা থাকে। তা আমি কি করলাম, এই একটা পাল্টাইলাম। একটা পাল্টানোর পরে এটা বন্ধ হয়ে গেছে। এই একটা খরচ গেল। প্রায় সপ্তাহখানেক পর আবার এই সাইডে, এখন এই দিক দিয়ে তেল বেরোয়, আর এইখানে ময়লা জমা থাকে। তো কি করি, আবার এই সাইড চেঞ্জ করলাম, মানে অয়েল সেল চেঞ্জ করে দিলাম। অয়েল সেল চেঞ্জ করার পরে এই সাইডও বন্ধ হয়ে গেল। এটা হলো প্রাথমিক, একবারে প্রথম অবস্থায়। যাই হোক, এটা গেল। এটা যাওয়ার পর মোটামুটি গাড়িটা আমি অনেক দিন চালাইছি। অনেক দিন বলতে মাসখানেক চালাইছি। মাসখানেক চালানোর পর হঠাৎ ভালো চালাইতে পারতেছিলাম না। তো কি সমস্যা কি হলো, স্থানীয় মেকার দেখাইলাম। মেকার দেখানোর পর ওরা বলতেছে যে, ভাই এটা স্টার্ট না নেওয়ার একটা কারণ, মানে গাড়ি স্টার্ট নিতেছিল না ঠিক মতো। আর স্টার্ট নিল, আরপিএম বাড়তেছিল না। আরপিএম খুব, মানে আমি ফুল পিক আপ দিয়ে রাখলো, আরপিএম বাড়ি গিয়ে হচ্ছে যে মোটামুটি 1000 2000 এরকম ফুল পিক আপ দেওয়া, কিন্তু আরপিএম নাই। আর মাঝে মধ্যে হঠাৎ করে আরপিএম বাইরে যায়, ঠাস ঠাস আওয়াজ হয় ইঞ্জিন থেকে। তো স্থানীয় মেকারের কাছে নিয়ে যাওয়ার পর ও আমার বলতেছে যে, ভাই আপনার গাড়ির মধ্যে ওই কি কি যেন বলছে, আমার খেয়াল নাই। মানে এই বলতেছে যে, ভাই এটা এইখানে হইব না, শোরুমে নিয়ে যাইতে হইব। আর শোরুমে নিয়ে যাই, এটার মধ্যে যে ইলেকট্রিক কিছু বিষয় মনে হয় নষ্ট টষ্ট হয়েছে। এখন ও বুঝতেছে না এক কথায় যেটা বলে। কারণ ও আমার বলতেছে যে, এটা ওইখানে নিতে হইব, বিভিন্ন কথা বলতেছে। পরে আমি বললাম যে, এটার মূল সমস্যা কি। তো ও ধরতে পারতেছিল না মূল সমস্যাটা কি। তো এক প্রকার গিয়ে মনে করেন যে, এখান থেকে আরেক মেকারের কাছে নিয়ে গেলাম। ও বলতেছে যে, ভাই এটার মধ্যে যে সমস্যা আছে, এটা এখানে করতে গেলে সময় লাগবে, আমার কাছে সময় কম। আপনি এক কাজ করেন, আপনার যদি অন্য কোথাও যদি কোনো ব্যবস্থা থাকে ওইখানে যান, আর যদি না থাকে তাহলে এক কাজ করেন, এখান থেকে যান, পরের দিন নিয়েন। তো আমি এটা করলাম কি, মিরপুরে নিয়ে গেলাম। মিরপুরে নিয়ে যাওয়ার পর ওরা হাত দিল। একটা সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, ওই সময় ভালো জায়গায় নিয়ে গেছিলাম। সার্ভিস সেন্টারে নেওয়ার পর ওরা হাত দিল, হাত দিয়ে বলতেছে যে, আপনার এফআই এর সমস্যা আছে, আর হচ্ছে এটার যে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে ফুয়েল পাম্প পুড়ে গেছে, আর এফআই এর ভিতরে মনে হয় কোনো ঝামেলা আছে। এখন বলতেছে এফআই পরিষ্কার করে দিলে বা ই করে দিলে আপনি কিছুদিন চালাইতে পারবেন, কিন্তু তেলটা অনেক বেশি খাইব। তাই আমি বললাম যে, আচ্ছা তেল কম যাতে খাই, এর জন্য কি করা যায়। কয় তাহলে আপনি এক কাজ করেন, একবার অরিজিনাল নতুন লাগান। তো অরিজিনাল একটা এফআই আর হচ্ছে ফুয়েল পাম্প, এই দুইটা নতুন লাগাইলাম। নতুন লাগানোর পর কি হয়েছে, গাড়ি ঠিক হয়েছে, কিন্তু 14,000 খাইয়ে নিছে। ফুয়েল পাম্প আর হলো এফআই, যাতায়াত ভাড়া, মোবিল, এই মিলিয়ে জিলে 14,000 টাকা খেয়ে নিছে 3 মাসের ভিতরে। ওইখান দিয়ে গেছে 14,000, এখানে দুইবার ওয়েলসেল লাগাইতে গিয়ে গেছে 1,000, এলো 15,000। এই 15,000 টাকা খাইয়া মোটামুটি এখন খুবই ভালো আছে, কিন্তু এর মধ্যে একটু সমস্যা আছে। একটু সমস্যা এখন রয়ে গেছে। যেমন সমস্যাটা হচ্ছে কি, যেমন যেদিন আমার চাচা গাড়িটা নিয়ে আইছিল, ওই দিন এখানে একটা স্ক্র্যাচ ফেলাইছে। যে একটু কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন, এই যে এইখানে মানে একটা দাগ আছে, যে স্ক্র্যাচ। যদিও এটা একবারে ফাটা না, কিন্তু স্ক্র্যাচ একটা দাগ আছে। সমস্যাটা হচ্ছে, ওই সময় আমি এটা দেখেই কিনছিলাম, পিছনের চাকাটা বেশি ভালো না। যেমন এই যে পিছনের চাকাটা বেশি ভালো না, এটার গ্রিপ ট্রিপ সব সমান হয়ে গেছে। মানে এইখানে এটা যে বিট আছে, বিট টিট সব সমান হয়ে গেছে। এইগুলান মানে বিট কাটাইলে হয়তো কাটানো যাইতে পারে, কিন্তু আমি বিট কাটাইতে রাজি না। এই চাকাটা চেঞ্জ করতে হইব। চাকা চেঞ্জ করতে গেলে যদি আমি ভালো চাকা নেই, তাইলে মোটামুটি আরো 7,000 টাকার মতো খরচ আছে, 7,000 বা 6,000 টাকার মতো খরচ আছে। আর যদি এইভাবে চালাই তো চললো, ঠিক আছে, এইভাবে চলতে পারে, কিন্তু বেশি দিন চলা যাবে না। এখন এইটার জন্য শুধু কি হয়, আমি পিছনের ব্রেক ধরলে চাকা স্লিপ করে, এটা একটা সমস্যা।
এই স্লিপ করার হচ্ছে একটা সমস্যা। এইভাবে তো গাড়ি চালানো যায় না। পিছনের চাকাটা দ্রুত চেঞ্জ করতে হবে, যদিও সামনেরটা কিছুদিন চলবো, কিন্তু সামনেরটাও চেঞ্জ করতে হবে। 2 চাকা লাগাইতে গেলে মোটামুটি আমার 8-10 হাজার টাকা খরচ আছে। এই হচ্ছে এই নেওয়ার পরে এটার খরচ 3 মাসে, সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পর এই 3 মাসে খরচ। আর যদি আমি এটা নতুন নিতাম হয়তো বা দেখা গেছে যে টাকা বেশি লাগতো, কিন্তু চালাইতে পারতাম অনেকদিন। তো এই সমস্যা। আর ভালো দিক যদি এখন বলতে যাই, ভালো দিক হচ্ছে যে এই গাড়িটার মধ্যে একমাত্র ভালো দিক একটাই, চালায় খুব আরাম আছে। কিন্তু খারাপ দিকের মধ্যে আরো একটা খারাপ দিক হচ্ছে যে এটারে করা যাবে না, এই বেশি টানাটানি করা যায় না, খাড়া টান নেওয়া যায় না। টান উঠতে একটু সময় নেয়, টান ওঠে কিন্তু অনেক সময় নেয়। ওভারটেকিং করতে গেলে রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে ওভারটেকিং করতে গেলে একটা গাড়ির পিছনে বইরে থাকা লাগে। একটু আস্তে চলে, মানে একটু ধীর গতিতে চলে আর কি। আর ভালো দিকটা হচ্ছে যে এটা মাইলেজ খুবই ভালো দেয়। গাড়িটা আমি নেওয়ার পর থেকে আমি অকটেনও চালাইছি, তারপর হচ্ছে পেট্রোলও চালাইছি, অকটেন পেট্রোল দুটো দিয়েই চলে। এটা নেওয়ার পর থেকে মোটামুটি আমি নিজে মাইলেজ টেস্ট করে মোটামুটি যে আপনার 47-48 এরকম চালাইছি, 47-48 প্রতি লিটারে। আর এটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো, মানে খুবই ভালো। গাড়ি নিয়ে আজও পর্যন্ত আমি একদিন পইরা যাই নাই, বা একদিনও গাড়ি নিয়ে রাস্তায় ব্রেক করার পর স্লিপ কেটে গাড়ি পইরা যায় নাই। হয়তো পিছনের চাকাটা একটু স্লিপ কাটে, কিন্তু গাড়ি পড়ে না বা কাইট হয় না, এরকমই। এবিএসটা খুব ভালো কাজ করে, যেহেতু এবিএস আছে সেহেতু একটু ভালোই কাজ করব। আর আরও একটা দিক হচ্ছে যে এই গাড়িটার মধ্যে একমাত্র যদি কিছু লাইগা থাকে ওই যে ফুয়েল পাম্প, আর হচ্ছে যে আর ওইটার কি বলে এফআই, আর হচ্ছে যে আপনার সামনের দুইটা অয়েল সেল, এই এছাড়া তেমন কিছু লাগে নাই। আমার মনে হয় যদি ফুয়েল পাম্প আর এফআই এর সমস্যা না হইতো তাইলে এই পর্যন্ত গাড়ির মধ্যে তেমন কোনো খরচ গেল নইলে। আর গাড়ি খুবই স্মুথলি চলে, তেমন কোনো সমস্যা করে না, গাড়ি ক্যাসকাল করে না, খুবই শান্তশিষ্ট, খুবই ভালো। আর আরও একটা জিনিস হচ্ছে যে অনেকে বলে যে লবণ কোম্পানির বাইক, এটা লবণ কোম্পানির বাইক, লবণ কোম্পানির মধ্যে এটারে অনেকে কেউ বলে সোফা, কেউ বলে কচ্ছপ, আবার অনেকে অনেক কিছু বলে। কিন্তু যাই বলুক না কেন, গাড়ির মধ্যে টান নাই বললেও চলে না, আবার টান আছে। যেমন এই গাড়ি দিয়ে মোটামুটি 110-115 আমি টানছি, 110 পর্যন্ত টানছি। তো এর উপরে হয়তো ওঠে, কিন্তু আমি উঠাই নাই, এত রিক্সা চালানোর কোনো প্রয়োজনই নাই। আমি মনে করি একটা গাড়ি চালাইতে গেলে সর্বোচ্চ 50-60 এই যথেষ্ট, 50-60-এর উপরে স্পিড লাগে না। এখন জাগো মানে খাউজানি আছে, ওগো তো চুলকাইবই। তা আমার আবার অত খাউজানি নাই, আমার এই অল্পতেই চলে। তো গাড়ি এমনিতে খুবই ভালো। একমাত্র ধরা রাখাইছি আমি হচ্ছে কি ওই যে ফুয়েল পাম্প আর হচ্ছে এফআই এর মধ্যে গিয়া, আর নয়তো বা মোটামুটি সবই ঠিকঠাকই ছিল। তবে একটা সমস্যা হচ্ছে কি এটার মিটারটা ছোট, এর মধ্যে গিয়ার ইন্ডিকেটর নাই, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, কার কাছে কেমন লাগছে জানাইবেন। আর আমার ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।